জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসসি। ভোটের বাজেটে কার্পণ্য হবে না বললেন অর্থ উপদেষ্টা। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে শপথ নিতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি উদ্বোধন। এনসিপির মাসব্যাপী পদযাত্রা শুরু, জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি নাহিদের। সংস্কারবিহীন নির্বাচন মানবে না জামায়াত। এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5 অভিযোগ। বিচার শুরুর আবেদনের প্রসিকিউশনে 7 জুলাই পরবর্তী শুনানি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন পুরো দমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। তবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা ব্যবহারের সুযোগ আছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আর সচিবালয়ে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন নির্বাচনী বাজেটে কার্পণ্য করা হবে না। শামীমুজ্জামান চৌধুরীকে নিয়ে এমআর আসাদের রিপোর্ট। জুন মাসের ২৬ তারিখ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, আনুষ্ঠানিক না হলেও নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইড টক হিসাবে কিছু তো আসে, এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা করি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। কমিশন পুরোদমে নির্বাচনের জন্য প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান সিইসি। উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। যদি এমন হয় যে স্থানীয় সরকার ব্যবহার করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল করতে, সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। এনসিপির ইসি পুনর্গঠন দাবি ইস্যুতেও কথা বলেন নাসির উদ্দিন। তবে সাবেক 2 সিইসির গ্রেফতার নিয়ে মন্তব্য করেননি তিনি। কেন দিবে আমাকে কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ আইসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি? একটা ডিউ প্রসেসে, ডিউ আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দে কার্পণ্য হবে না। নির্বাচনীতে অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। উপদেষ্টা বলেন, চলতি অর্থ বছরেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য নতুন করে শপথ নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ইতিহাসের এক গৌরবময় ক্ষণ আজ। 1 বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সরকার প্রধান। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ আরো কঠিন হবে, তবে আছে সম্ভাবনাও। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখতে পারে না। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। এই অনুষ্ঠানমালার মাধ্যমে
জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। তিনি আরো বলেন, প্রতি বছর এই সময়টা উদযাপন করা হবে যাতে ভবিষ্যতে অভ্যুত্থানের জন্য 16 বছর অপেক্ষা করতে না হয়। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ, আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। সরকার প্রধান বলেন, এই কর্মসূচি শুধু স্মরণ নয়, জুলাইয়ের যে ঐক্য তৈরি হয়েছিল আবারও তা সুসংহত করার প্রত্যয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সকল দেশবাসী 24-এর গণ অভ্যুত্থানে জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সব রাজনৈতিক দল ও জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভার আগ মুহূর্তে তারা এসব কথা বলেন। নির্বাচিত সরকার ছাড়া ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান হবে না বলেও মন্তব্য করেন তারা। গণ অভ্যুত্থানের শহীদদের আজকের যে স্মরণে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা শোক এবং বিজয়ের যে উদযাপন, মতভেদ থাকতে পারে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা বা বৃহত্তর স্বার্থকে প্রাধান্য রেখে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদেরকে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। জুলাই শুধু সরকারের পতনের নয়, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর জুলাই পদযাত্রার শুরুতে এই কথা বলেন তিনি। এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে অংশ নেন। এ সময় নাহিদ বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলবে এনসিপি। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। জুলাই কর্মসূচি সম্পর্কে আমাদের সাথে যোগ দিচ্ছেন রংপুর থেকে এই মুহূর্তে শফিউল করিম শফিক। রংপুরে জুলাই পদযাত্রা সহ এনসিপির মত বিনিময় সভা সম্পর্কে আমাদেরকে জানাবেন। আছে বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু সকাল থেকে, অর্থাৎ আপনাকে যদি বলি যে রংপুরের পীরগঞ্জ আবু সাঈদের যে তার পিতার তার আবু সাঈদের কবর জিয়ারত করে কিন্তু এখানে কিন্তু এই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক আছে এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ তারা কিন্তু এই কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ তারা কিন্তু আবু সাঈদের কবর জিয়ারত করে তারা কিন্তু আজকে এই পদযাত্রা শুরু করে। এই পদযাত্রা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রা শুরু করেছে। তারা কিন্তু এই পদযাত্রা বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাঈদ যে নিহত হয়েছে, এই নিহত আবু সাঈদের কবর সকালে রংপুরের পীরগঞ্জে কবর জিয়ারত করে এবং তার মায়ের কাছে কিন্তু এই যারা আছে তারা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু দোয়া নেওয়ার পরেই কিন্তু এই যাত্রা শুরু করে। এখানে কিন্তু এই কিছুক্ষণের মাঝে তাদের এখানে যে
জুলাই জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ এবং সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন, তারা কিন্তু এসছে এখানে। কিন্তু তার এই কথা বলার জন্যই কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ এখানে তার অপেক্ষায় আছে তাদের এই বক্তব্য শোনার জন্য, এবং এখানে কিন্তু মত বিনিময় করবেন। যার কারণে এখানে পদযাত্রা যারা আছে নেতৃবৃন্দ, তারা কিন্তু নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে কিন্তু তারা এই বিভিন্ন রংপুর নগরের বিভিন্ন স্থানে কিন্তু তারা পদযাত্রা করবে। এই পদযাত্রায় যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, লালবাগ হাট, জাহাজ কোম্পানি এবং টাউন হল চত্বরে তারা পদযাত্রা করবে এবং এখানে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে মত বিনিময় করবে। এই ছিল জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার সর্বশেষ তথ্য। মুক্তি। শফিক, আপনাকে ধন্যবাদ। সংস্কারবিহীন নির্বাচন জামাতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ ও আহতদের উদ্দেশ্যে মহানগর দক্ষিণ জামাত আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই সরকারকে সক্ষমতার পরিচয় দিতে হবে। আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে তা প্রতিহত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতি রিফাত রশিদ বলেন, কোনোভাবেই ৯০-এর পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। সংগঠনের ইস্তেহার পাঠ করে প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবি জানানো হয়। যারা যারা জুলাইকে বাতিল করার জন্য, জুলাইকে ধ্বংস করার জন্য, জুলাইকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে যাতে রুখে দেওয়া যায় তার জন্য কিছু স্থায়ী কাঠামো, কিছু স্থায়ী ভিত্তির উদ্যান, যার উপর ভিত্তি করে আগামী দিনে আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এক দফার এই ঘোষণা যেটি এই শহীদ মিনার থেকে ঘোষণা করা হয়েছিল, আবারও সেই শহীদ মিনার থেকে আমরা বলতে চাই আমরা তার জন্য কাজ করে যাব। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শুনানি শেষ করে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। তবে অভিযোগ গঠনে আসামি পক্ষের শুনানির জন্য ৭ জুলাই দিন ধার্য করেছে আদালত। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা উল্লেখ করে তার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। শুনানিতে এমন অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়েছে, যা সরাসরি সম্প্রচার করে বিটিভি। শেখ হাসিনার বিরুদ্ধে রংপুরে আবু সাইদ হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতিপতি বলে উস্কানি দেওয়া সহ সব ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি। সারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইড স্প্রেড, প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে, আর গ্রেপ্তার থাকা সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে তাদেরকে শেখ হাসিনার অন্যতম প্রধান সহযোগী বলা হয়েছে। আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করার আবেদন জানান চিফ প্রসিকিউটর। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য ৭ জুলাই দিন ধার্য করেন। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে
তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এদিন অভিযোগ ঘটনার শুনানিতে কোনো বক্তব্য রাখতে চাননি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। নিযুক্ত আইনজীবী এট দিস স্টেজ মাই লর্ড। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বছর পেরোলো ঘটনাবহুল জুলাই অভ্যুত্থানের। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতার ১৭ বছর ধরে চলা আওয়ামী লীগ স্বৈরশাসনের পতন হয়। তার ৩৬ দিনের মাথায় আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমনপীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের আদ্যপান্ত নিয়ে এমআর আসাদের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২৯ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান ৬ সমন্বয়ক। এর মধ্যেই জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। ২রা আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের ১ দফার ঘোষণা করেন নাহিদ ইসলাম। ৪৮ জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস। জুলাইয়ের ৩১ আর আগস্টের ৫ দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর ৩ দিন বন্ধ থাকলেও আমদানি রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি জানান, চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেয়া হবে সে সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে এবং টেন্ডার ছাড়াই আগামী ৬ মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেয়া হবে। যে অবস্থা ছিল ৩-৪ দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি ৩ দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে।
নানা আয়োজনে পালিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন প্রতিপাদ্য উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসিতে এসে সমবেত হয়। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও দুপুর পর্যন্ত ছিল নানা আয়োজন। ১৯২১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে সাঙ্গারেড্ডি জেলার পাশামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানা বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এতে আহত হয়েছে আরও ৩৫ জন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার সকালে শিগাচি কেমিক্যালসে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাৎক্ষণিকভাবে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপর থেকে ক্রমশই মৃতের সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে রাসায়নিক বিক্রিয়ার কারণে কারখানার বিস্ফোরণ ঘটে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কলম্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পিতং তার্নকে সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির সাংবিধানিক আদালত মঙ্গলবার এই আদেশ দেন। ফোনালাপ ফাঁসের পর তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালতের একটি পিটিশন দায়ের করা হয়। আদালত তা গ্রহণ করে এবং মামলার রায় না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। মঙ্গলবার আদালত পেতাং তার্নকে সামরিক বরখাস্তের সিদ্ধান্ত নেন। শেষ করব মোহনার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসসি। ভোটের বাজেটে কার্পণ্য হবে না বললেন অর্থ উপদেষ্টা। স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে শপথ নিতে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের স্মরণে কর্মসূচি উদ্বোধন। এনসিপির মাসব্যাপী পদযাত্রা শুরু। জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি নাহিদের। সংস্কারবিহীন নির্বাচন মানবে না জামায়াত। এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ৫ অভিযোগ। বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের। ৭ জুলাই পরবর্তী শুনানি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।